আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং চট্টগ্রাম বন্দর নগরীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ২৮ মিলিমিটার। তবে আজ ভোর ৬টার পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে, যার কারণে প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ুর প্রভাবে এই মাসে বৃষ্টি কম বেশি চলতেই থাকবে। তবে বর্তমানের এই ভারী বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার চট্টগ্রামে ২১১ মিলিমিটার, আর আমবাগানে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার, যেটা গত পরশুদিন ছিল ৩২৯ মিলিমিটার, প্রায় অর্ধেক বৃষ্টি কম হয়েছে। বর্ষাকালের যে স্বাভাবিক বৃষ্টি জুলাই মাসে এটা হবে, যে মেন যে বৃষ্টিটার কারণে জলবদ্ধতা অথবা বন্যারও পরিস্থিতি হয়েছে বা এই ধরনের যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা আমরা আশা করছি যে ১১-১২ তারিখ পর অনেকটাই কমে আসবে। ভারী বৃষ্টি উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে নদ নদীর পানি। হবিগঞ্জে খোয়াই নদীর ২টি বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধ। বন্যার পানি ধীর গতিতে কমছে বান্দরবনে। জেলা সদর সহ ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় ধসের কারণে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটি সহ উপজেলাগুলোর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে মানুষ। খাগড়াছড়িতেও ডুবে আছে বিভিন্ন এলাকা। আপনাদের জন্য মাসালং বাজারে গাড়ি রেডি। কাজকর্ম করতে হইতেছি না, কোনো দিকে যাইতেও হইতেছি না, আমরা খুব অসহায় অবস্থা আছি। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছে। এখন আমাদের যান চলাচল পথঘাট বন্ধ হয়ে গেছে। ঘরের ভিতরে কোমর পানি আর রোডের উপরে গলা পানি, মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা বাড়ি ঘর থাকা মা সমস্যা দেখা দিছে। আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর বা কুশাসা, ওইগুলো খাসামাল কিস্তি ইগুলা ফিশারির মাছগুলা, এটা সম্পূর্ণ অনেক ক্ষতি হয়েছে। পাহাড় ধসের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাহাড় ধস নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর বৃষ্টির আজকের কি অবস্থা দেখছেন চট্টগ্রামে? যে মিতু, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে যদি বলে থাকি, গতকাল রাত থেকে যেই বৃষ্টি সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে, যার কারণে আসলে সেরকম কোনো পানি এখনো পর্যন্ত জমেনি। তবে যে গত ৫ দিনের টানা বৃষ্টিতে কিন্তু যে পানি জমেছে সেটা কিন্তু আসলে সড়ক থেকে নেমে গেলেও কিন্তু অলিতে গলিতে এবং বিভিন্ন দোকানে এবং বাসাবাড়িতে কিন্তু কিছুটা আছে। তবে পরিষ্কারের চেষ্টা করছে, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আসলে আর পানি জমার সম্ভাবনা কম। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জঙ্গল সলিমপুরে, যেখানে গত বুধবার সকাল ৯টার সময় আশরাফুল ইসলাম তানভীর নামে একটা ১০ মাস বয়সী শিশু নিহত হয়েছেন। সেই বাড়িটাতে আমরা আছি এবং এই বাড়ির অবস্থান যদি আসলে আমরা আপনাদেরকে বলি, এখানে কিচ্ছু নেই এবং যেই পাহাড়টি আসলে এই বাড়িতে এসে পড়েছে, আমরা সেই পাহাড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই উপর থেকে কিন্তু পাহাড়ের মাটি এসে কিন্তু এই বাড়িতে পড়ে এবং এখানে কিন্তু ওই বাড়িতে সেদিন ৫ জন ছিলেন। তাদের মধ্যে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম তিনি নিহত হন এবং নিহত হওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আশেপাশে যারা বাসিন্দা আছে তারা কিন্তু এসে তাদেরকে উদ্ধার তৎপরতা চালিয়ে ওই বাচ্চাটিকে আসলে বের করে। এর বাইরেও কিন্তু ওই বাচ্চার নানা ছিল, নানি ছিল এবং মা ছিল, তাদেরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে ওই বাচ্চার মা কিন্তু আসলে কিছুদিন পূর্বেই তাকে কিন্তু তার স্বামীর বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান করে তুলে দেওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান আর হয়নি। এবং আমরা কথা বলবো একটু ওই বাচ্চার নানার সাথে, যিনি কিন্তু আসলে ওই দিনের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি কিভাবে উদ্ধার করেছেন, কিভাবে মারা গেছে, আমরা একটু ওনার কাছে জিজ্ঞেস করবো। আসলে আমি খুব
ভূমিহীন লোক, আমার কিছু নাই। আমি দীর্ঘদিন এখানে আসি এর ভাড়া কাড়িয়ে কোনোরকম আমি জীবন বাস করতেছি। আমি 4-5 হাজার টাকা 6 হাজার টাকা বেতন পাই। এই বেতন দিয়ে ডাল ভাত 4টা খাই, আমার মেয়ে নিয়ে আমি বসবাস করি। আর সেই জায়গার মধ্যে হঠাৎ করে মাটি আসিয়া আমার ঘরের উপরে বইটা আমার মেয়ে আমার নাতি দিল ঘরের ভিতরে, আমরা ঘরের সামনে ছিলাম। আমার মেয়ে মাটির চাপের তলে পড়ে গেছে, নাতি পড়ে গেছে। এলাকাবাসী ধরে আসা কুমাই কামাই এরপরে এদেরকে বাইর করছে। আমার মেয়ের মেডিকেল নিয়ে গেছে, আমার নাতি চিনতে নাতিকে নিয়ে বাইর করছে। আর আমি মাননীয় সরকারের কাছে একটাই আমার আবেদন হলো যে এটাই আমার থাকার মতন কোনো পরিবেশ নেই, কিছু নেই। আমার একটা টিন কিনবো ওই টাকাও নাই। আমার একটা ঘরের ব্যবস্থা যদি করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, আমি বাংলাদেশ সরকারের কাছে একটা কিছু আমার চাওয়ার, আর আমার কিছু চাওয়ার। শুনছিলেন আসলে আশরাফুল ইসলাম নানার বক্তব্য। এই ঘরটি আসলে যেটি একেবারে পাহাড়ের মাটি এসে পড়েছিল, আসলে পুরো ঘরটাই কিন্তু একদম বিলীন হয়ে গেছে। শুধু যে আসলে এই ঘর শুধু যে সেটি না, আশেপাশে যারা আসলে আছে তারাও কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছে। তবে এখানে যারা বাস করে প্রত্যেকে কিন্তু খুবই নিম্ন আয়ের মানুষ, যারা বাইরে ভাড়া দিয়ে কিংবা বাইরে থাকার মতো তাদের কোনো অবস্থান নাই। সেই জন্য তারা কিন্তু একেবারে ঝুঁকি নিয়ে এখানে বাস করছে। এবং তারা বলছেন আসলে যেহেতু এখানে থাকলে আসলে ভাড়া দিতে হয় না, সেজন্য তারা এখানে আছে। তারপরেও কিন্তু আসলে ঝুঁকি নিয়ে আছে। তবে প্রত্যেকেই তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে সরকারের কাছে তাদের প্রত্যেককেই যদি আসলে কোনো না কোনোভাবে এখানে সেটেল করা যায়, তাহলে হয়তো তারা একটু মাথা গোঁজার ঠাঁই পাবে। এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে পাহাড় ধসের সর্বশেষ সংবাদ। সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হবিগঞ্জের ভাঙন কবলিত এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী শহীবুর রহমান। শহীব, বাঁধ ভাঙনের পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যে আর হবিগঞ্জের সদর উপজেলার কালিয়াগঞ্জ গতকাল রাত 8টার দিকে ভেঙে যায়, যার ফলে হবিগঞ্জ লস্করপুর ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের পাশাপাশি বাহবল উপজেলার স্নানঘাট বাতাসর ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়নগুলোর প্রায় 20 থেকে 25টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আপনি জানেন যে আমি বলে রাখি যে এলাকাটা প্লাবিত হয়েছে, মূলত সেই এলাকাটা হচ্ছে একটি সবজি প্রতিষ্ঠিত এলাকা। সেখানে কৃষকরা এই মৌসুমে সবজি করে থাকেন। এবং কৃষকদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম, ওনারা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘ পরিশ্রমের যে ফসল ছিল তাদের এই নিমিষে তাদের এই নদী ভাঙনে তাদের সব বিলীন হয়ে গিয়েছে। তারা যেমনটা দায়ী করেছিলেন যে খোয়াই নদীতে অবৈধভাবে খোয়াই নদীর চর এবং খোয়াই নদী থেকে মাটি এবং বালু উত্তোলনের কারণেই মূলত এই তাদের এলাকা দিয়ে এই ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্লাবিত এলাকা রয়েছে সেখান থেকে তাদের জন্য যে শুকনো খাবার এবং নগদ 5 লক্ষ টাকা এবং 8টি আশ্রয় প্রকল্প প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে যদি বন্যার পরিস্থিতি আরো অবনতি হয় তাহলে যেভাবে থাকেন যেন তারা যেন তাদের প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, সেখানে যেন তারা উঠে যায়। এবং ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে হবিগঞ্জ 3 আসনের যে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজি কে ঘোষ, উনি ইতিমধ্যে ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে ভাঙ্গন যত দ্রুত এই বাঁধটি বাঁধা যায় সেই ব্যবস্থা উনি নেবেন। এবং পানি উন্নয়ন বোর্ড যারা জানিয়েছিলেন যে তারা ইতিমধ্যে হবিগঞ্জের যে নদীগুলো রয়েছে পানি কিছু কমতে শুরু করেছেন। যদি শহীবুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনীয় 60টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার 1 মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ, রসুন, লবণ, চিনি, ভোজ্য তেল সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও। ফলে সরকারের কর ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা। গত 1 মাসে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত 20 টাকা বেড়েছে। আগে 160 টাকায় বিক্রি হলেও এখন তা গুনতে হচ্ছে প্রায় 180 টাকা। বাজেট ঘোষণার আগে প্রতি কেজি আলুর দাম ছিল 20 থেকে 25 টাকা, বর্তমানে তা প্রায় 30 টাকা। ক্রেতারা বলছেন বাজেটে নিত্যপণ্যের দাম কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। মাছের বাজারটা দেখলাম একটু অনেক টাফ আর কি কেনা,
মানে সাধ্যের বাইরে বলতে গেলে। দেশি মাছের বাজার একটু চড়া। ইলিশ মাছ আপনার এই গত সপ্তাহে বিক্রি করছি আমরা 21,000 মাছ 2700, তো এই সপ্তাহে বিক্রি করছি আমরা 2500। দেশি মুরগির বাজার অনেক বাড়তি, কালকে 650 টাকা বেচছি, আজকে দেশি মুরগি 700 থেকে 750 টাকা কেজি। শতে 70-80 টাকার মতো বাড়ছে, বাইরে আবার 30-40 টাকার মতো কমছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নিত্যপণ্যের যে বাজার দর, অর্থাৎ বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে দরগুলোর কমানোর জন্য ট্যাক্স কমানো হয়েছে, সেই পণ্যগুলো এখনও কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। অর্থাৎ যেসব পণ্য যেখানে 5%, 1% এবং 2% করে ট্যাক্স ছিল, সেগুলো কমিয়ে 0.5% করা হয়েছে। তার মধ্যে সেই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে আলুর যে বাজার, সেটি কিন্তু বাজারের পর প্রায় 10 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটা ট্যাক্স কমানোর পরও তার প্রভাব কিন্তু এখনও পড়েনি। তবে এখনও পেঁয়াজ এবং রসুনের দামগুলো স্থিতিশীল রয়েছে। সেই সাথে কাঁচা বাজারের যদি একটু কথা বলি, কাঁচা বাজারের সবজির দামের ক্ষেত্রেও আমরা দেখেছি বিশেষ করে পটল এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর স্বাভাবিক দাম রয়েছে, 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে এবং কিছু কিছু পণ্য 30 থেকে 40 টাকা পাওয়া যাচ্ছে। তবে টমেটো এবং কাঁচা বাজারের দামটি কিন্তু অনেকটাই বেশি। বিশেষ করে টমেটো আজকের বাজারে প্রায় 150 টাকা বেড়ে প্রায় এখন আজকে বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকা করে, এবং কাঁচামরিচ 20 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা করে। অর্থাৎ কাঁচা বাজারের কিছু কিছু দামও আমরা বৃদ্ধি পেতে দেখেছি। সেই সাথে অন্যান্য যে নিত্যপণ্যের যে বাজার রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন এবং তেল, এইসব ভোগ্যপণ্যের দাম কিন্তু এখনও স্বাভাবিক রয়েছে। তবে বিশেষ করে মুরগির বাজার এবং মাছের বাজার এবং গরুর মাংসের বাজারে কিন্তু অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতারা তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে আসলে বিশেষ করে দেশি মুরগির দামটি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ দেশি মুরগি প্রায় 150 টাকা 100 টাকা এক এক দোকানে বৃদ্ধি পেয়েছে, তবে 750 টাকা করে আজকে বিক্রি হচ্ছে এবং গতকালকেও যে মুরগির দামটি ছিল 650 টাকা, সেটি আজকে প্রায় 750 টাকা করে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা বলছেন যে এই ধরনের দাম বৃদ্ধির ফলে মানুষের অস্বাভাবিক যে অস্বস্তিতে থাকতে হয় সেটা দেখা যাচ্ছে। এবং সেই সাথে গরুর মাংসের যদি একটু দাম বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি গরুর মাংসের সাইনবোর্ড ঝোলানো হয়েছে 800 টাকা, তবে গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা করে। এবং সেই ক্ষেত্রেও বিক্রেতারা বলছেন যে ঝড় বৃষ্টির কারণে হয়তো তাদের বিক্রি কমেছে, তবে ক্রেতাদের অভিযোগ কিন্তু সেই বাজারটা কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মাছের বাজার যেটি আছে সেটিও কিন্তু চড়া দাম, এবং মাছের বাজারও প্রায় বিশেষ করে দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আরও নজরদারি করা দরকার। বাজার মনিটরিং না করলে এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।